নমস্কার, স্কুল অফ ল প্র্যাকটিসে প্রদীপ কুমার দাশগুপ্ত বলছি। আজকে আমাদের এপিসোড 11 আরম্ভ হচ্ছে। আজকে আমাদের এপিসোড 11 আমরা পেয়েছি সোমাকে। নমস্কার, আমি সোমা বন্দ্যোপাধ্যায়। ভদ্রক ল কলেজ থেকে 2020 সালে ল পাস করেছি। এখন স্যারের সঙ্গে বারাসাত, আলিপুর, হাইকোর্ট, সিটি কোর্ট সব কোর্টের স্যারের সঙ্গে, স্যার যে কোর্টে যান স্যারের সাথে আমি যাই, তার জুনিয়র হিসেবে কাজ করি। স্যার, আজকে আমি আপনার কাছে কোর্টের স্ট্রাকচারের সম্বন্ধে জানতে চাই, ক্রিমিনাল আর সিভিল কোর্টের, সেটা সম্বন্ধে যদি কিছু বলেন ভালো হয়। কোর্ট স্ট্রাকচার ব্যাপারটা হচ্ছে যে, প্রথমে দেখো এই আমাদের যে পুরো আইন ব্যবস্থাটা, এটা এসছে ব্রিটিশ রাজ থেকে, ব্রিটিশদের থেকে এসছে। ব্রিটিশরা করে গেছিল এবং ইনিশিয়ালি প্রথমে যখন ভারত পরাধীন ছিল তখন আমাদের টপ মোস্ট অ্যাডমিনিস্ট্রেশন ছিল কুইন ভিক্টোরিয়া, কুইন এলিজাবেথ, তারা ছিল কুইন্স বেঞ্চ কথাটা এখনো আছে। বেঞ্চ মানে কি? বেঞ্চ মানে কিন্তু স্কুলের বেঞ্চই না। বেঞ্চ মানে যেখানে জজ সাহেবরা বসে সেটাকে বলে বেঞ্চ। আর বার বলে যেখানে আদালতে লয়াররা বসে। দেখো, বেঞ্চ অ্যান্ড বারের রিলেশন খারাপ হয়ে গেছে। বলছিলাম বেঞ্চ অ্যান্ড বারের রিলেশন সাউন্ড থাকা দরকার। সেরকমই তোমার দেখা গেল যে আগে ছিল কুইন ইংল্যান্ডে, এবং আমরা যেমন এখন দেখি আমাদের এই বর্তমান যুগে সুপ্রিম কোর্ট শেষ। সুপ্রিম কোর্টে গিয়ে আমার দেয়ালে পিঠে গেলে আর কোথাও আমি যেতে পারবো না, এখানে মামলা শেষ হচ্ছে। এই না, থামতে হবে একটা জায়গায়, তদন্তকাল চলবে। এই সুপ্রিম কোর্ট যে বলছি শেষ, এটা হচ্ছে গিয়ে আগে ছিল সুপ্রিম কোর্টের পরেও যাওয়া যেত সে প্রিভি কাউন্সিল। এই প্রিভি কাউন্সিল ছিল ইংল্যান্ডে। প্রিভি কাউন্সিল ইংল্যান্ডে ছিল। প্রিভি কাউন্সিল কেন ইংল্যান্ডে ছিল? কারণ হচ্ছে প্রিভি কাউন্সিল ইংল্যান্ডে রেখেছিল যে তখন ব্রিটিশ সাম্রাজ্যে সূর্যাস্ত যেত না বলতো। এত উপনিবেশনা করে তুলেছিল যে প্রচুর, মানে তোমার ধরো সিংহল, বার্মা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, এগুলো সব ব্রিটিশরা ক্যাপচার করেছিল। যার জন্য প্রত্যেকটা দেশে একটা করে সুপ্রিম কোর্ট আছে। তাহলে সুপ্রিম কোর্টে সবগুলো সুপ্রিম কোর্টে বেঁধে ফেললো প্রিভি কাউন্সিল। মানে সুপ্রিম কোর্টের ওপরে ছিল প্রিভি কাউন্সিল। 1947 ভারত স্বাধীন হওয়ার পর থেকে এই প্রিভি কাউন্সিলে আর রইল না, নাম নেই, আর মানলাম না। কিন্তু 47 আগে পর্যন্ত যে কোনো প্রিভি কাউন্সিলের অবজারভেশন, জাজমেন্ট, ডাইরেকশন আমরা মানি, মেনে থাকি। এখন তুমি 1937 প্রিভি কাউন্সিল বলছে আদালত মেনে নেবে, আদালত জানেন সুপ্রিম কোর্টের ওপরে। এবার ব্রিটিশে চলে গেল, 1947 ব্রিটিশ চলে গেল, তখন আমাদের সুপ্রিম কোর্টই অরিজিনাল হল। এবার সুপ্রিম কোর্টের ওপরে আমাদের রয়েছেন অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, বলেন গিয়ে টপ মোস্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড জুডিশিয়ারি অ্যান্ড মিলিটারি। তাহলে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে আমরা বলতে পারি স্টেটের হেড, সেন্ট্রাল গভর্নমেন্টের হেড। আমরা বলতে পারি জুডিশিয়ারি হেড, আমরা বলতে পারি মিলিটারি হেড, সে কান্ট্রি হেড। অ্যাট দি সেম টাইম ওটাকে যদি আবার স্টেটে নামিয়ে আনো, এক একটা স্টেটে নামিয়ে দেখা গেল। একটা কথা বলে দিই, সুপ্রিম কোর্টের আন্ডারে কিন্তু ইন্ডিয়ার যত হাইকোর্ট আছে সব হাইকোর্টগুলো সুপ্রিম কোর্টের গাইডেন্সে চলে। আচ্ছা, এখন এই যে স্টেটে নামিয়ে আনার কথা বলছে, স্টেটে নামিয়ে আনতে গেলে কি হয়?
স্টেটে ইন্ডিয়াতে অনেকগুলো স্টেট নিয়ে কম্পোজড, এবং এই স্টেটে দেখা যাচ্ছে প্রত্যেক স্টেটে একটা করে হাইকোর্ট আছে, এবং সেই হাইকোর্টগুলো কিন্তু আন্ডার কন্ট্রোল অফ সুপ্রিম কোর্ট। আচ্ছা, এই যে বললাম প্রত্যেক স্টেটে একটা করে হাইকোর্ট আছে, আমি যখন বললাম ওখানে প্রেসিডেন্ট হলো অল ইন অল কার কার, সেন্ট্রাল গভর্নমেন্ট, জুডিশিয়ারি মানে সুপ্রিম কোর্ট, এবং মিলিটারি মানে কান্ট্রি মিলিটারি হেড। আর সিমিলারলি ওটা যদি ছোটবেলায় একটা স্টেটেতে গভর্নর স্টেট, তার আন্ডারে দেখছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, স্টেট গভর্নমেন্ট এবং লোকাল মিলিটারি। ওয়েস্ট বেঙ্গলে যে মিলিটারি। তা এখন ধরো আমি তোমাকে বললাম যে হাইকোর্ট, এই হাইকোর্টের আগে একটা বললে কি সুপ্রিম কোর্ট আগে কলকাতায় ছিল ব্রিটিশদের সময়, এটা উঠে চলে যায়। তা এই যে হাইকোর্টের গল্প বললাম তোমাকে, এই হাইকোর্টে দেখবে দুটো সাইড আছে, আগে ছিল একটা হলো অরিজিনাল সাইড, একটা হলো আপিলের সাইড। অরিজিনাল সাইড কেন বলছি, অরিজিনাল সাইড কমপ্লেইন হতো সেই সময়, মানে ভারত স্বাধীন হওয়ার কিছুদিন বাদেই থেকে, তখন তো এত মামলাও ছিল না, তখন কমপ্লেইন ফাইল হতো অরিজিনাল সাইডে। কমপ্লেইন তো হেরে গেলে আপিলেট কোর্টে আপিল করত। লোকসংখ্যা বাড়ার হেতু এটাকে ওরা আমরা বাড়াতে বাধ্য হলাম। কিরকম, যেমন হাইকোর্টের আমরা করলাম কি, প্রত্যেকটা হাইকোর্টের একটা নির্দিষ্ট জুরিসডিকশন করলাম, মানে যে স্টেটে সেই স্টেটে একটা করে হাইকোর্ট আছে। যদিও পাঞ্জাব আর হরিয়ানা হাইকোর্ট বলে বটে, কিন্তু এখন ওটা কিন্তু দুটো ভাগ হয়ে গেছে, পাঞ্জাব হাইকোর্ট, হরিয়ানা হাইকোর্ট। আর একটা জিনিস, হাইকোর্টের নাম কিন্তু পাল্টানো যায় না আন্ডার দি ইন্ডিয়ান কনস্টিটিউশন। যেমন ধরো আমরা বলি মুম্বাই হাইকোর্ট, বলবো না কিন্তু বম্বে হাইকোর্ট, মুম্বাই চেঞ্জ যাবে না। চেন্নাই হাইকোর্ট বলি না আমরা, ম্যাড্রাস হাইকোর্ট, কেন হাইকোর্ট নাম চেঞ্জ হয় না, বুঝতেছ? আন্ডার দি কনস্টিটিউশন হাইকোর্টের কোনো নাম কিন্তু চেঞ্জ হবে না। এবার কথা হচ্ছে, আমি যা বললাম তোমায়, হাইকোর্টের অরিজিনাল সাইড আর আপিলের সাইড। অরিজিনাল সাইডে মামলাটা ফাইল হলো, মামলাটা কমপ্লিট হলো, জাজমেন্ট ডিসস্যাটিসফাইড হলে চলে গেলে তুমি আপিলের সাইডে, ওখানে আপিল করলে। এবার যখন লোক সংখ্যা বাড়তে আরম্ভ করলো, তখন দেখা গেল যে এই আপিলের সাইড, অরিজিনাল সাইড যেমন আছে রইল, এছাড়াও তোমার হাইকোর্টের আন্ডারে যে একটা একটা স্টেট তো অনেকগুলো ডিস্ট্রিক্ট থাকে, তাই তো? এই ডিস্ট্রিক্টগুলোকে হাইকোর্টের আন্ডারে ইন্ডিভিজুয়ালি তোমার দেওয়া হলো অ্যাজ এ ডিস্ট্রিক্ট জাজ। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একজনকে থাকবে ডিস্ট্রিক্ট জাজ এবং সেশন জাজ এবং ডিস্ট্রিক্ট ডেলিগেট। এই ডিস্ট্রিক্ট ডেলিগেট, সেশন জাজ আর ডিস্ট্রিক্ট জাজ, এরা তিনজন ডিস্ট্রিক্ট জাজ করেন সিভিল মামলা, সেশন জাজ করেন ক্রিমিনাল মামলা, আর ডিস্ট্রিক্ট ডেলিগেট করে পিকুনিয়ারি জুডিশিয়াল, পিকুনিয়ারি টাকা পয়সা সংক্রান্ত, উইল প্রবেট, লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন, এইগুলো করে তোমার ওই না, এগুলো করে তোমার ওই কেটে বাদ দিয়ে দিবি, কোনটা কেটে বাদ দেবো? এটা করে ডিস্ট্রিক্ট ডেলিগেট। আচ্ছা, এবার বলি যে এই যে ডিস্ট্রিক্ট জাজ,
ডিস্ট্রিক্ট জাজ এবং সেশন জাজ এবং ডিস্ট্রিক্ট ডেলিগেট, তিনটে কোর্ট তো দেখতে পাচ্ছ। কজন জজ হবে তাহলে? তিনজন জজ হওয়া উচিত, হ্যাঁ কিন্তু একজন জজ, একজনই জজ। সকাল 10:30 থেকে প্রত্যেক ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট জাজ বসেন, সরি সেশন জাজ বসেন। সেশন জাজ কি করেন? ক্রিমিনাল করেন, ডিস্ট্রিক্ট জাজ সিভিল করেন, আর ডিস্ট্রিক্ট ডেলিগেট টাকা পয়সা সংক্রান্ত উইল, সাকসেশন সার্টিফিকেট, হ্যাঁ এইগুলো করেন ডিস্ট্রিক্ট ডেলিগেট। আচ্ছা, এখন এই ডিস্ট্রিক্ট জাজের যে সিভিল করেন, কিন্তু একা এত কাজ করতে পারবেন না, ডিস্ট্রিক্ট অনেক কাজ। একজন ডিস্ট্রিক্ট আন্ডারে ইকুয়াল কোয়ালিফিকেশন এবং ইকুয়াল ক্যাপাসিটিতে দেওয়া হয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, এডিজে। হ্যাঁ, এবার ধরো দেখা গেল 30 জন এডিজে দেওয়া হলো, ডিস্ট্রিক্ট জাজ যে মামলা নিচ্ছেন, আপিল হোক বা ডিভিশন হোক বা যে কোনো হোক, উনি মামলা নেওয়ার পর ওনাকে ট্রান্সফার করে দেন 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর ট্রান্সফার হয়। সিমিলারলি ক্রিমিনাল তাই। ক্রিমিনাল সেশন জাজ কি কি কাজ করেন? বেল করেন সেশন জাজ, ক্রিমিনাল ডিভিশন করেন, আর উনি রেফারেন্স না, বেল আর ক্রিমিনাল ডিভিশন আর আপিল, ক্রিমিনাল আপিল, তিনটে উনি করেন। সিভিল তো জাগলারিজ বেশি বলে ক্রিমিনাল যে বেশি কাজ সিভিলে হয়। সিভিলের ডিস্ট্রিক্ট জাজে ধরো ডিভোর্স হচ্ছে, মানে ম্যাট্রিমোনিয়াল সুটে হচ্ছে, আবার গার্জিয়ানস অ্যান্ড ওয়ার্স একটা সুটে হচ্ছে, টাইটেল সুটে হচ্ছে, মানি সুটে হচ্ছে, অরিজিনাল যদি সাইনের টাকা বেশি থাকে, আপিল হচ্ছে, রিভিশন হচ্ছে, সবই ডিস্ট্রিক্ট জাজ ফর দি সিভিল, সেশন জাজ ফর দি ক্রিমিনাল, ঠিক আছে? আর ডিস্ট্রিক্ট ডেলিগেট হলো ওই উইল করার জন্য। আচ্ছা, এবার বলি এই ডিস্ট্রিক্ট জাজের আন্ডার কন্ট্রোল, বললাম একটু আগে যে ডিস্ট্রিক্ট আন্ডার কন্ট্রোল অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ থাকে। এবার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের ডিস্ট্রিক্ট যারা রয়েছে তাদের নিচে থাকে তোমার অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট জাজ। অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট জাজ নিচে থাকে তোমার সিনিয়র ডিভিশন সিভিল জাজ। সিনিয়র ডিভিশন সিভিল জাজ নিচে থাকে জুনিয়র ডিভিশন সিভিল জাজ। আগে আমি মুনসেফ বলতাম। আচ্ছা, তাহলে এবার দেখলাম যে পরপর সেইভাবে উঠে এলাম, নেমেও এলাম। ডিস্ট্রিক্ট জাজ, তার নিচে হচ্ছে গিয়ে না অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, কিন্তু ইকুয়াল পাওয়ার। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের পরে হচ্ছে গিয়ে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট জাজ। এখন যেটা হয়েছে সিনিয়র ডিভিশন সিভিল জাজ, আর তারপর তারা হচ্ছে ওনার তলায় রয়েছে মুনসেফ। মুনসেফ এখন বলি না আমরা, নাম চেঞ্জ হয়েছে, আমরা বলি সিভিল জাজ জুনিয়র ডিভিশন। এই যে সিভিল জাজ সিনিয়র ডিভিশন জুনিয়র ডিভিশন, এদের মামলা মোকদ্দমা কি করে হয়? সিভিলের মামলা মোকদ্দমাগুলো হয় প্রপার্টি ভ্যালুয়েশন অনুযায়ী, মানে কার প্রপার্টি কত ভ্যালুয়েশন সেই অনুযায়ী ওটা কোন কোর্টে যাবে সেভাবে ফিক্স হয়, যেমন সিভিল কোর্টে। আর সেশন জাজ থেকে যে নেমে আসছে একইভাবে অ্যাসিস্ট্যান্ট সেশন সরি অ্যাডিশনাল সেশন জাজ ইকুয়াল পাওয়ারে, তার নিচে হলো কি তোমার অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ,
তার নিচে হলো তোমার অ্যাসিস্ট্যান্ট এখন নেই, এখন অ্যাসিস্ট্যান্ট যাচ্ছে। তার নিচে হলো তোমার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার নিচে ঠিক বলা যায় না, কারণ এই ক্ষেত্রে সিঁড়ি ভাঙছে না, এই ক্ষেত্রে ডিস্ট্রিক্ট জাজই অলিল। আর ক্রিমিনাল কেসে কেউ যদি অ্যারেস্ট হয়, সেই অ্যারেস্টের কারোর যদি একটা থাপ্পড় মারা থেকে খুন অব্দি হয়ে থাকে, তাহলে একই কোর্টে ফাইল হবে, সে তো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একা পারেন না বলে ইন্ডিভিজুয়াল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাধারণত বসেন হেডকোয়ার্টার্সে, মানে যেখানে আমাদের মানে কি বলবো বাংলায় বললে সদরে বসেন। এবং ওরা ইন্ডিভিজুয়াল সাব ডিভিশনে কাজ করবার জন্য সিজিএম সদরে বসলো, আর বাকি সাব ডিভিশন হতে এসিএম অ্যাডিশনাল বলছে, অ্যাসিস্ট্যান্ট বলছে না, অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একই জায়গায় একই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানো হচ্ছে। এবং সেটাতে তোমার যে অ্যাকিউজ পার্সন আসছে তাদের প্রথমেই প্রোডাকশন খরচ ওখানে, ওখান থেকে উনি কনসিডার করছে বেল দেওয়া হবে কি দেওয়া হবে না, তারপর তো বেলের জন্য উপরে যাচ্ছে। এবার ওখান থেকে তোমার আগে কি ছিল, আগে ছিল ম্যাজিস্ট্রেট সাহেব ছিলেন। ম্যাজিস্ট্রেট মানে কি ম্যাজিস্ট্রেট বলছি, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। এখন একটাই, অনলি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, ওগুলো উঠে গেছে। এখন তাহলে আমরা দেখলাম যে ম্যাজিস্ট্রেট আছেন, ম্যাজিস্ট্রেট আন্ডার কন্ট্রোল অফ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার আন্ডারে ম্যাজিস্ট্রেটটা কাজ করছেন, ঠিক আছে। এবার এই ম্যাজিস্ট্রেট কাজ হলো যখন না কেউ প্রোডাকশন করলো বা কেউ কেস করলো, তার কেসটাকে কগনিজেন্স নিয়ে, মানে হ্যাঁ আমার মনে হচ্ছে ঘটনা ঘটিয়েছে, নিয়ে এটাকে পাঠিয়ে দেওয়া হলো জিএমএ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 2, জুডিশিয়াল 3 নাম্বার দেওয়া থাকে। এইভাবে মামলাগুলো বিভিন্ন জায়গায় মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করে ট্রান্সফারে চলে যায়। এরপর হচ্ছে ইনভেস্টিগেশন কমপ্লিট হয়, তখন চার্জশিট দেয়, চার্জশিট অনুযায়ী কোন কোর্ট করবে অ্যাকর্ডিংলি সে ডিসাইড করা হয়। ঠিক আছে, আজকে থাক, নমস্কার।